হাসিনা সরকারের পতন, তারপর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন। আর এই অন্তর্বর্তী সরকার গঠনের ডাক দিলেন যারা, এবং মোহাম্মদ ইউনূস রীতিমতো অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট প্রধান হিসেবে নির্বাচিত হলেন। তারপরে বেশ কিছুটা সময় কেটে গিয়েছে এবং এখানেই যেন তারপর কি এমন হলো, বাংলাদেশে অন্ততই অস্থিরতা এখনো পর্যন্ত জারি রয়েছে। তিথি, একদমই দেখো শর্মিষ্ঠা, আজ জিরো আওয়ারে আমরা মূলত এই বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব, কারণ আমাদের একাধিক প্রশ্ন রয়েছে। সত্যি কি আবারও সেনা অভ্যুত্থানের মুখোমুখি হতে পারে পদ্মাপার? সত্যি কি আবারও সেই অচলাবস্থা, অস্থিরতার পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে নাকি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছিল, তার দেশ ছাড়তে হয়েছিল? কারণ সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, বাংলাদেশে ক্রমশই বাড়ছে ইউনূসের বিরুদ্ধে এবার ক্ষোভ, কারণ ইউনূসকে দেশ ছাড়া করবার হুঁশিয়ারিও উঠে আসছে একেবারেই। আর মাত্র কম সময়ের ব্যবধান, এর মধ্যে এবার মোহাম্মদ ইউনূসকে দেশ ছাড়া হুমকির মুখে পড়তে হচ্ছে, তাকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বাংলাদেশের রিক্সা চালক, শ্রমিক ইউনিয়ন, এই সমস্ত যারা শ্রমিকরা রয়েছেন তারা ক্রমশ ক্ষিপ্ত হয়ে উঠছেন। তারা বলছেন যে এবার কিন্তু আপনি পালাবার রাস্তা খুঁজে পাবেন না, দেশের গরিবদের সঙ্গে খেলতে আসবেন না, এমনটাই হুঁশিয়ারি এই শ্রমিক ইউনিয়নের। তবে কি এবার সত্যি ইউনূসের পতনের সময় অপেক্ষা মাত্র? এই প্রশ্নগুলো যখন বারংবার উঠছে শর্মিষ্ঠা, আমরা অবশ্যই জিরো আওয়ারে আলোচনায় যাব, কিন্তু তার আগে একবার এই সংগঠনের তরফ থেকে ঠিক কি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কি বলছেন তারা? কারণ ভীষণ স্পষ্টত তাদের 5 দফা দাবি ছিল, সেই দাবিকে সামনে রাখতে গিয়ে তারা যা বললেন, এবং অন্তর্বর্তী সরকারকে, মোহাম্মদ ইউনূসকে ঠিক যেভাবে হুঁশিয়ারি দিলেন, যে ভাষায় হুঁশিয়ারি দিলেন, শুনুন একবার, শোনাবো আপনাদের। একটা কথা জানলেন, ল্যাং মারেন বারবার, যদি একবার ধরি তাহলে মনে করেন গুগল লাইন হালাই দেবো। রিক্সা শ্রমিক যদি খেপটা যায় তাই গুগুর মতন হালাই দেবো। আপনারে বারবার ল্যাং মারেন না। আপনার ছাত্র করেন, ছাত্র কেমনের বাবার তার কিনা, আপনার বাবার ছাত্র আমাকে সন্তান, আমাদের ভাই বেড়াটা আপনার বাবের না, আপনার বলানের জায়গা থাকবে না। এই রিক্সা শ্রমিক যদি একবার খেতে হলে আপনি হকার গোলাকে বাজাইছেন, গার্মেন্টস চালা গোলাকে বাজাইছেন, রিক্সা গোলাকে বাজাইছেন। এই চাল আছে 70 টাকা, এটা 100 টাকা বানাইছেন। সরকারি গানের বাচ্চা খেলে আলু 100 টাকা দিয়ে কিনলা, আলু খেতে 100 টাকা দিয়ে কিনলা। রিক্সালার লাগে, গরিবের লাগে, জেলমালে কিন্তু আপনি পারবেন না। আমাকে রিক্সার লাইসেন্স যদি না দেওয়া হয় 4 তারিখে মনে করেন আমি ঝাপ ধরে খুলে আলাম, আমরা ঝাপ ধরে খুলে আলাম। আমি এই রিক্সা শ্রমিক ইউনিয়ন করে কিন্তু দিন আগস্টে 2 রাজ্যের কাছে আপনারা যদি একবার ল্যান্ড মারিয়ে দেবো না, আবার জেলেটা মূলত আমার কিন্তু আয়তারে আমার কেউ নাই, কিন্তু আমার এই যে রিক্সা শ্রমিক এরা আমার ভাই, এরাই আমার ভাই। আপনি কিন্তু আমার কিছু না, আমরা কিন্তু কিছু না, আপনার দেখতে আছি ল্যান্ড মধ্যে মারবো না, তা পতাকা রাবানি খাওয়াই দেবো। এতে অন্তত এই ছবিটা কোথাও মনে হচ্ছে না যে বাংলাদেশের এই অস্থির অবস্থার মধ্যে একটা উদ্বেগের ছবি? কারণ মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এলেন, কিন্তু তাকে এবার দেশ ছাড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। চলো আমরা জিরো আওয়ার শুরু করবো। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রাজাগোপাল বাবু, অনেক স্বাগত জানাবো আজকের আলোচনায়। আমি এবং তিথি দুজনে থাকবো আপনার সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অন্তত অগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর তারপরে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ইউনূস। তিনি অনেকটা স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু এখন যে বক্তব্যগুলো আমরা শুনলাম, গত কয়েক মাস ধরে সেই অস্থির পরিস্থিতি আবারও ফিরছে। কিন্তু প্রশ্ন হলো, মোহাম্মদ ইউনূস কি এমন তার প্রতি আশা ছিল, বা তিনি কোথায় ব্যর্থ, তাকে এবার এই হুমকির মুখে পড়তে হচ্ছে? এবার তাহলে যারা অন্তত এই শ্রমিকরা তাকে হুঁশিয়ারি দিচ্ছেন, কারণ এবার বাংলাদেশের সাধারণ মানুষও যদি খেপে যায় তাহলে তিনি দেশ ছেড়ে পালাতে পারবেন না, একেবারে এই হুমকির মুখে পড়তে হলো। দেখুন, 100 দিন তো হলো মোহাম্মদ ইউনূসের যে সরকার চলছে বা উপদেষ্টা সরকার চলছে, তাতে উনি অনেক কিছুই বলেছিলেন, অনেক সংস্কার করবেন। তো কাজের মধ্যে কাজ হচ্ছে যে শেখ হাসিনা যাতে না ফিরতে পারে তার ব্যবস্থা করা। সেখানকার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল তারা সিদ্ধান্ত নিয়েছে যা শেখ হাসিনা ইন্টারপোলের কাছে যাবার, এবং ইন্টারপোল এখনো ভারতকে কিছু জানায়নি, হয়তো কিছুদিনের মধ্যে ইন্টারপোল থেকে আসতে পারে। শেখ হাসিনাকে কিভাবে জব্দ করা যায় এটাই বোধহয় তার লক্ষ্য। কিন্তু সে ঠিক আছে, একটা সময় হয়তো মানুষ ক্ষেপে উঠেছিল তখনকার সরকারের বিরুদ্ধে, তারা হয়তো মনে করেছিল এটাই বোধহয় সমাধান।
কিন্তু যখন দেখা গেছে বাস্তব সেটা হচ্ছে যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো আকাল গিয়ে দাঁড়িয়েছে। ভারতকেও হুমকি দিচ্ছেন, সেখানকার ছোট বড় অনেক নেতা হুমকি দিচ্ছেন। তার ফলে যোগান যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের যে যোগান সেটা ভারত থেকেই আসে। সেই জায়গাটা সঠিক না রেখে দেখা যাচ্ছে একের পর এক হুমকি আসছে। ভারত যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় বিরাট তারা প্রবলেমে পড়তে পারে। এখন সেটা আমরা ভারত থেকে বন্ধ করা হয়নি। কিছু যোগানের তো অসুবিধে হচ্ছে, কেননা সেখানকার পরিস্থিতি সঠিক নেই। যারা সেখানে ভারত থেকে আমাদের রপ্তানি করছেন তারা অনেক চিন্তা ভাবনা করে রপ্তানি করছেন কি হবে না হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রচন্ডভাবে বেড়েছে। এটা সন্দেহ নেই। যিনি বলছিলেন তার ভাষাটা আমি সঠিক বুঝলাম না, কিন্তু যেটা বুঝতে পারছিলাম যে জিনিসের দাম, আলু পেঁয়াজের দাম এত বেশি বেড়েছে, তারা অস্থির হয়ে পড়েছে। এটা স্বাভাবিক। দেখুন, দেশে যদি যে এই অরাজকতা চলে, অরাজকতা থাকলে দেখা যায় অর্থনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়, জিনিসের দাম বাড়তে থাকে, উৎপাদন ব্যবস্থা প্রায় চারিদিকে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের যে একমাত্র যেটা রোজগার ছিল, বড় রোজগার আন্তর্জাতিক বাজারে রেডিমেড গার্মেন্টস, যেটা 80% এক্সপোর্ট, সে দেশের এক্সপোর্টের আনতো, সেটাও প্রায় বন্ধের মুখে। কিন্তু রাজাগোপাল বাবু, যে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, আপনি যেমনটা বলছিলেন যে অচলাবস্থা তৈরি করা হয়েছে, এবং এই অচলাবস্থা এর আগে থেকেই তৈরি ছিল। অর্থাৎ যখন সংরক্ষণ বিরোধী একটি আন্দোলন, কোটা সংরক্ষণ নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বদল হয়েছে, পট পরিবর্তন হয়েছে, কিন্তু অচলাবস্থা একটু হলেও স্থিতিশীলতার জায়গায় পৌঁছয়নি। সেখানে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের সংবিধানের 123-এর 3 নম্বর ধারায় বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকার যারা দায়িত্বে আসবেন তাদেরকে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু সেই নির্বাচনও এখনো পর্যন্ত ইউনিসের অন্তর্বর্তী সরকার তারা তা সংগঠিত করে উঠতে পারেনি। 100টা দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। তাহলে তো এমনিতেও অবস্থান টলমল এক প্রকার। হ্যাঁ, দেখুন, যে দরকার ছিল নির্বাচন করানো, সেটা তো বোঝাই যাচ্ছে যে সেই নির্বাচন করতে তিনি আগ্রহী নন। আমরা দেখলাম যারা ছাত্র আন্দোলন করছিল তারা জানিয়েছে তাদের একটা সংগঠন তৈরি হয়ে গেছে। আমার ভাবনা ছিল এরকমই হয়তো একটা অবস্থার দিন ওয়েট করছেন, কখন ছাত্ররা আন্দোলন করবে, ছাত্ররা একটা দল তৈরি করবে। যে সমস্ত ছাত্র আন্দোলন করছিল, যেটাকে উনি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন, তাদের দল তৈরি হয়ে গেছে। কজন তার সদস্য কি হয়েছে এখনো আমরা জানি না। তবে এই মুহূর্তে যদি নির্বাচন করা যায়, তাহলে আমরা জানি যে আওয়ামী লীগ, যাদের একটা সারা দেশব্যাপী ভিত্তি ছিল, জনপ্রিয়তা ছিল, ব্যাপক ভোটে এই গত জানুয়ারি নির্বাচনে যারা জিতেছিল, তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ, তারা অত্যন্ত বিপদের মধ্যে আছে, এবং নির্বাচন হলে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা সন্দেহ আছে। এই জায়গায় একমাত্র দেখা যাচ্ছিল যে বেগম জিয়ার বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারাই একমাত্র আগ্রহ দেখাচ্ছিল নির্বাচনের। আর কেউ সেভাবে আগ্রহ দেখাননি। এবং এইটা সুযোগটা মিস্টার মোহাম্মদ ইউনূস দিচ্ছিলেন, যতদিন নির্বাচন না করা যায় তাহলেই ওনার সোনার সোহাগা, উনি নিজের মতন করে চলতে থাকবেন। উনি নানান ধরনের নির্বাচনী সংস্কারের কথা বলছিলেন, এইসব সংস্কার তো বহু সময় লাগার কথা। তো যাই হোক, তো লক্ষ্যটা হচ্ছে কি করে সময় নষ্ট করা যায়, এবং একই দিকে যাতে আর্মির হাতটা শক্ত করা যায় বা মৌলবাদীদের হাতটা আরো শক্ত করা যায়, আরো সেখানকার সংখ্যালঘু মানুষ যারা আছেন তাদেরকে আরো ভয় তটস্থ করে রাখা যায়, এইগুলোই সেখানকার লক্ষ্য বলেই আমার মনে হয়েছে। এবং যেটা অর্থনীতির যে বেসামাল অবস্থা, সেটাকে সামাল দেওয়ার কোনো ব্যবস্থা উনি করেননি। এবং নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, তারও ওনার চেষ্টা নেই। কি করে নিজের কাজ করা যায় সেটাই বোধহয় উনি লক্ষ্য করেছেন। এবং এই কাজেতে আর্মি কতটা তাকে সহানুভূতি, নিশ্চয়ই আর্মি এখনো নিশ্চয়ই সমর্থন পাচ্ছেন বলেই সেই জায়গায় আছেন। এখন তো আর্মি ইচ্ছে করলে আবার যে কোনো দিনই ওনাকে সরিয়ে দিতে পারে। তো যাই হোক, কি আর্মি করবে আমরা এই মুহূর্তে এখান থেকে আপনি একটা খুব সুন্দর ইঙ্গিত দিলেন যে আর্মি যে কোনো সময় তাকে সরিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেরকম একটা ইউনূসের সদিচ্ছার অভাব অন্তত সামনে আসে, কিন্তু বিষয় হলো তিনি কি করতে চাননি, নাকি তিনি আরো অনেকটা সময় নেওয়ার চেষ্টা করেছিলেন? কারণ বিভিন্ন বিষয় দেখা গিয়েছে অন্তত অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশের অস্থির অবস্থা যে জায়গায় পৌঁছেছে, তাতে তার সদিচ্ছা বা তার একের পর এক রাজনৈতিক বিষয়কে সামনে এনে এই নির্বাচন না করানো, নাকি করাতে চান না, কোথাও কি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন ইউনূস? এটার মাসুল কি তাকে এবার দিতে হবে? আর এই জায়গা থেকে আপনি যেটা বলেন, অর্থাৎ নতুন করে কি সেনা অভ্যুত্থানের কি আবার একটা কোথাও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখুন, বাংলাদেশে যে সমস্ত মানুষ খ্যাতির শিখরে আছেন তাদের মধ্যে মোহাম্মদ ইউনূস অন্যতম।
বাংলাদেশের একমাত্র মানে নোবেল প্রাইজ বিজেতা। ওনার যে সংগঠনটা উনি করেছিলেন, গ্রামীণ ব্যাংক মাইক্রো ইন্স্যুরেন্স কোম্পানি, তারা বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছে। উনি এবং সেই সংগঠন বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছিল। সেই সুবাদে জগৎজোড়া ওনার নাম, সেইটাকে আর্মি ব্যবহার করেছে এবং আর্মি ওনাকে জাস্ট একটা কাঠপুতলি হিসেবেই বসিয়ে রেখেছে, যাতে করে উনি আর্মি তার কাজ করতে পারে। কিন্তু আর্মি কি করতে চাইছে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। আমরা লক্ষ্যটা দেখা যাচ্ছে যে এক ধরনের ফান্ডামেন্টালিস্ট কাজকর্ম, যে ধর্মীয় মৌলবাদকে সেখানে সজাগ করে রাখা এবং যারা সংখ্যালঘু মানুষ আছেন তাদেরকে কিভাবে ভয় দেখানো যায়, অত্যাচার করানো যায়, সেই বা ধর্মান্তরণ করানো যায়, এটাই তাদের বোধহয় লক্ষ্য। এবং এই লক্ষ্য ভেবেছিল অর্থনীতিটা নিজের পথেই চলবে, কিন্তু সে চলছে না। অর্থনীতিতে যখন আরেকটা অরাজকতা এসে যায়, অর্থনীতি থমকে যায়, সেই দিকে নজর নেই। এখন দেখা যাচ্ছে যখন সাধারণ মানুষ পথে নেমেছে, সাধারণ মানুষের কাছে ধর্ম বা অপরের ধর্মকে আঘাত করার চেয়ে বেঁচে থাকাটাই মোর জরুরি। এখন তারা বুঝতে পারছে যে জিনিসের দাম যেভাবে বাড়ছে, সেটা থেকে তাদের অব্যাহতি দেওয়ার ক্ষমতা মোহাম্মদ ইউনূসের নেই। এবং তারা তাই আজকে রিক্সা ইউনিয়ন আপনারা দেখছেন, রিক্সা একটা বড় সংগঠন, সেখানে বাংলাদেশের সর্বত্রই রিক্সা চলে, ঢাকা থেকে শুরু করে সর্বত্র। এবং একজন বয়স্ক মানুষ দেখা যাচ্ছে, উনিও রিক্সা ইউনিয়নের কিছু একটা পদাধিকারী, উনিও যে ভাষায় কথা বলছেন অন্যরা উল্লাস করে উঠছে। বোঝাই যাচ্ছে যে 100 দিনের মধ্যেই কিন্তু ইউনূস তার জনপ্রিয়তা হারিয়েছেন। এবং যদি দেখা যায় অন্যত্র এটা যদি ছড়িয়ে পড়তে থাকে, তাহলে কিন্তু একটা বিপদ ঘনিয়ে আসবে। এবং বিপদ ঘনিয়ে আসলে আর্মি নিজের হাতে কতটা নেবে সেটাও সন্দেহ আছে। কেননা আর্মিও বোঝে যে সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশে, এটা এত বিরাট সংখ্যক মানুষের। রাজগোপাল বাবু, একটু বিরত করছি, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। ম্যাম, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, এবার শ্রমিক ইউনিয়নগুলি, রিক্সা, অটো, ভ্যান চালক যারা রয়েছেন, ইজি বাইক চালক যারা রয়েছেন, শ্রমিক ইউনিয়নগুলি তারা সুর তুলছেন, তারা আওয়াজ তুলছেন যে শ্রমিক ইউনিয়ন যদি একসাথে হয়, শ্রমিক ভাইরা যদি একসাথে হয়, তাহলে মোহাম্মদ ইউনূস তিনি পালানোর জায়গা পাবেন না। অর্থাৎ কোথাও একটা আবারও ইউনূসের শেষ হওয়ার পালা, বা শেখ হাসিনার প্রত্যাবর্তন, ফের সেনা অভ্যুত্থান হতে পারে বাংলাদেশে। কি মনে করছেন বাংলাদেশের যেভাবে অচলাবস্থা জারি রয়েছে? দেখুন, বাংলাদেশের যে অবস্থা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ আমরা অনেকেই কিন্তু ভারতবর্ষের মাটি থেকে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, তখন নেহাত একাংশ তারা যথেষ্ট ক্রিটিসাইজ করেছিল ছাত্র আন্দোলন, কিন্তু একটা অংশ ছিল যারা কিন্তু এই ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিল। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যে এই মোহাম্মদ ইউনূসের যে 10 জনের অ্যাডভাইজারি একটা গ্রুপ করে যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, এই গভর্নমেন্ট কিন্তু অচলাবস্থা কাটাতে পারেনি, এবং সেটা আজকে নয়, প্রথম থেকেই কাটাতে পারেনি। আজকে শ্রমিক ইউনিয়ন তাদের আগেনস্টে ভয়েস রেজ করেছে, কিন্তু আমরা দেখেছি এর আগে কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যে অর্গানাইজেশন বা ব্যাকগুলো রয়েছে, তারাও কিন্তু মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টকে বারবার চ্যালেঞ্জ করেছে। একটা বিষয় বুঝতে হবে যে এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু একেবারে একটা ফেলিয়ার গভর্নমেন্ট, এবং এরা এই গভর্নমেন্ট আদেও কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবে বলেও আমার কিন্তু আর মনে হয় না। কারণ যেভাবে বিভিন্ন ধরনের ফ্যাকশন এবং শ্রমিক ইউনিয়ন বা বিভিন্ন ইউনিয়ন গুলো যদি আস্তে আস্তে এই ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে চলে যায়, তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করা সেটাও কিন্তু একটা মারাত্মক সমস্যার জায়গা তৈরি হবে। এবং দেখুন, বারবার করে যেভাবে ইন্টারপোলের মাধ্যমে বা বাংলাদেশের কোর্ট যেভাবে শেখ হাসিনাকে বারবার করে দেশে ফিরতে বলছেন, তার ট্রায়ালের জন্য তাকে হাউস অ্যারেস্টে রাখবে কি সেন্টেন্স দেবে সেটা পরের বিষয়। কিন্তু একটা বিষয় নিশ্চিত যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আদেও প্রত্যাবর্তন করতে পারবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। ম্যাম, সেক্ষেত্রে একটা শেষ প্রশ্ন রাখতে চাইবো আপনার কাছে, কারণ এই মুহূর্তে আমরা যেটা দেখছিলাম, বা আপনিও যে নির্বাচনের কথা বলছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন সংগঠিত করতে হয়, কিন্তু 100 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, ইউনূস সরকার তা পারেনি। অন্যদিকে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হতে পারে, এই আশঙ্কাতেই কি নির্বাচন সংগঠিত না করার একটি অন্যতম কারণ হতে পারে? দেখুন, ডেফিনেটলি তার কারণ হচ্ছে আমরা বিগত এক সপ্তাহ আগে দেখেছিলাম যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন তারা কিন্তু অলরেডি রাস্তায় নেমেছে। কাজে একটা বিষয় নিশ্চিত যে আওয়ামী লীগের কিন্তু আবার উত্থান হতে শুরু করেছে।
কাজে বাইরে থেকে শেখ হাসিনা সেই আওয়ামী লীগ দলকে আবার করে ফিরিয়ে আনতে পারবে কিনা বা তাদেরকে পাওয়ারফুল করতে পারবে কিনা, এটা ডেফিনেটলি একটা বড় ফ্যাক্টর কিন্তু এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটাকে পেছানোর। কিন্তু আমার সংশয় একটাই, যে যেভাবে ইন্টারিম গভর্নমেন্টের এগেইনস্টে বিভিন্ন ফ্যাকশনস গুলো দাঁড়াচ্ছে, আলটিমেটলি বাংলাদেশে আবার সেনা অভ্যুত্থান হতে পারে কিনা। কারণ আমরা জানি বাংলাদেশের ইতিহাসে কিন্তু সেনার শাসনের একটা ইতিহাস রয়েছে। সেইটা হলে কিন্তু আরো মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে এই দেশটা। এইটা একটা কিন্তু বড় আশঙ্কা রয়ে যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী কথা বলছিলাম তার সঙ্গে। একদমই তাই, এবং অবশ্যই আমাদের জিরো আওয়ারে এখনো দ্বিতীয় ধাপের বেশ কিছুটা আলোচনা পর্যায়ে বাকি থাকছে। রাজগোপাল বাবু একটু সঙ্গে থাকা। ফিরলাম বিরতির পর। তিথি, একটা বিষয় যেটা দেখো, অগস্ট মাসে হাসিনার সরকারের, আওয়ামী লীগের সরকারের পতনের পর অন্তত এমনটা মনে করা হয়েছিল যে বাংলাদেশের একটা নতুন সরকার, শুধু তাই নয়, যেটা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, এই নির্বাচনটা না হওয়াটা অনেকগুলো ফ্যাক্টরের জন্ম দিচ্ছে। এবং বিষয় হচ্ছে একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা অন্তত এবার তাদের হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে ইউনুসকে। আলোচনায় যাবো, আমাদের সঙ্গে রাজগোপাল বাবু রয়েছেন। রাজগোপাল বাবু, একটা বিষয় অন্তত, এই যে সাধারণ মানুষ একেবারে ইউনুসের এই ধরনের যে আচরণ, তার জল মেপে নেওয়া নাকি তার সদিচ্ছার অভাব, সব থেকে বড় কথা একদম সাধারণ গরিব খেটে খাওয়া শ্রমিক মজদুর ইউনিয়নে যারা মানুষ রয়েছেন, তারা বলছেন যে গরিবদের নিয়ে খেলবেন না। তাহলে গরিবদের মন বুঝতে কোথাও কি ইউনুস ব্যর্থ? আর এই জায়গাটাতে কি এখন যদি নির্বাচন করানো যায় বা না যায়, তাহলে কি কি হতে পারে? সব মিলিয়ে এখন কতটা দোলাচলের মধ্যে রয়েছে খোদ ইউনুস? হ্যাঁ, দেখুন, ইউনুস নির্বাচিত নয়, তার কতদিন থাকবেন সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আর্মির উপরে। বাংলাদেশের সংবিধানে কেউ দাঁত ধারে না। ইন্টারিম গভর্নমেন্ট যে সংবিধান সংশোধন করে হয়েছিল, সেই সংবিধান আবার পরবর্তীকালে আবার সংশোধিত হয়েছে। এখন সেই সংশোধনটা কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে। যাই হোক, যে কোনো কারণেই হোক, বোঝাই যাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের অস্তিত্বটাই একটা কনস্টিটিউশনাল সমস্যা। তার ভিত্তি করেই উনি ক্ষমতায় এসেছেন। তো উনি জানেন কে ওকে বসিয়েছে, ওনাকে বসিয়েছে আর্মি। সুতরাং আর্মিকে সন্তুষ্ট করলেই ওনার কাজ মিটে গেল, এটা উনি জানেন। সুতরাং উনি যে দেশের বিরাট, সবাই দেখুন, যে 100 দিনে কি কয়েক বছরেই যে বাংলাদেশের মতো সমস্যা সংকুল দেশে সমাধান করা যায় না, এটা উনি ভালো করেই বোঝেন। উনি নিজে চিটাগং ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, উনি অর্থনীতির অধ্যাপক ছিলেন, ভালো করেই বোঝেন। এই জায়গায় দাঁড়িয়ে ওনার যেটা কাজ হচ্ছে, আর্মিকে কি করে আর্মির কি করে এই সমর্থনটা সবসময় রাখা যায়। আর আর্মি, উনি জানেন যে আর্মিকে এই জায়গায় সমর্থন করেছে বা নিয়ে এসেছে হলো ছাত্র এবং একটা বড় সংখ্যা মৌলবাদীরা। তো এই মৌলবাদী, ছাত্র এবং আর্মি, এই তিনজনের যে একটা জায়গায় যাদের হচ্ছে মিল আছে, সেটা হচ্ছে সংখ্যালঘু নিধন। সেই জায়গাটায় উনি কাজ করছেন। এখন এই সমস্ত গরিব মানুষের যে চাহিদা, যে তাদের বেঁচে থাকার যে চাহিদা, জিনিসপত্রের যাতে দাম সঠিকভাবে হয়, এইটা মানুষ চাইছে, বন্টন যাতে থাকে, সেগুলো তাদের চাহিদা। সেইগুলো দিকে নজর দিতে গেলে বাংলা অর্থনীতির যে ধরনের পরিবর্তন দরকার, সে করার ক্ষমতা ওনার নেই, সময়ও হাতে নেই। এই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যারা বিরাট আশা করেছিল সাধারণ মানুষ, তারা তো নিষ্ফল, বুঝেছেন? তারা তো রাজগোপাল, তাদের কাছে গোটা বিষয়টা দিবা স্বপ্নই রয়ে গিয়েছে এখনো পর্যন্ত। বাংলাদেশের পরিস্থিতি তাই বলছে। আর একটা বিষয় যদি আমরা দেখি ক্রোনোলজিক্যালি, তাহলে আমরা দেখবো যে ডোনাল্ড ট্রাম্পের জয়যুক্ত হয়ে আসা, শর্মিষ্ঠা তোমার মনে থাকবে, ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পর, জয়লাভ করার পর, রাজগোপাল বাবু একাধিক জিরো আওয়ারে আমরা আলোচনা করেছি এই বিষয়ে, যে ডোনাল্ড ট্রাম্প কোথাও একটা যেন অক্সিজেন জুগিয়েছে আওয়ামী লীগকে। তার 1 থেকে 2 দিনের মধ্যে ছাত্রলীগ তারা রাস্তায় নেমে পড়েছে, তারা হুঙ্কার করেছে, যা কিনা নিষিদ্ধ ছিল তারা রাস্তায় নামছে। তারপর একটু একটু করে আন্দোলনটার মোড় বদলাতে শুরু করেছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিতবাহ যে ঘটনাগুলো ঘটছে, কোথাও একটা মনে করা হচ্ছে যে এই মোহাম্মদ ইউনুস, যার পায়ের তলার মাটিটা একটু একটু করে আলগা হতে শুরু করেছে। হ্যাঁ, দেখুন, ট্রাম্প আসতে আরো 2 মাস বাকি। এখন এই 2 মাসে তো উনি কিছু করতে পারবেন না। এখন যে বাইডেন সরকার আছে, তারা কিভাবে চলে সেটাই দেখার। বাইডেনকে আমরা দেখছি যে রাশিয়ার পুটিনের বিরুদ্ধে ইউক্রেনকে তারা যেভাবে প্রোঅ্যাক্টিভলি সাহায্য করছে, সেইভাবে কিন্তু বাংলাদেশের ব্যাপারে বাইডেন সরকারের কোনো ভূমিকা নেই। তারা যদি বলতো যে বাংলাদেশে যা গণতন্ত্রকে যারা হত্যা করছে, হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, আমেরিকা তাদেরকে শাস্তি দেবে,
তাদেরকে ব্ল্যাক লিস্ট করবে, সে ধরনের 2-4টে কথা বলে দিলেই একটা বিরাট বার্তা যেত, সেটা কিছুই বলেনি। সুতরাং এখন মানুষকে 2 মাস ওয়েট করতে হবে, মানে ট্রাম্প আসবেন, বসবেন, তারপরে তাকেও বুঝতে সময় লাগবে। তো এই সময়ের মধ্যে যারা বাংলাদেশে যারা আন্দোলন করছেন বা নিজস্ব ধান্দায় রয়েছেন, তারা নিজেদের আখের গুছিয়ে নিতে চাইছেন। তার ফলে সাধারণ মানুষের কি অবস্থা হয়, দেশের অর্থনীতির কি অবস্থা হয়। একটা বাংলাদেশে একটা মানে নিঃশব্দ বিপ্লব ঘটছিল, আমরা দেখেছিলাম, সেটাকে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে তার একটা উত্তরণ ঘটেছে। আগামী জানুয়ারি মাস থেকে সে ডেভেলপিং কান্ট্রি হিসেবে পরিচিত হওয়ার কথা ছিল, একটা বড় উল্লাসের সময় ছিল। যেভাবে সেখানকার উন্নতি, অর্থনৈতিক উন্নতি ঘটেছে, সামাজিক উন্নতি ঘটেছে শেখ হাসিনার সময় দেখার মতো, কিন্তু সেই জায়গা থেকে অনেক বছর পিছিয়ে গেল। আমার যেটা ধারণা, সেখান থেকে আবার ফিরে আসতে যথেষ্ট রাজগোপাল বাবু, একেবারে শেষ প্রশ্ন এবং খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো, এই পরিস্থিতি সামগ্রিকভাবে আলোচনার পর এই কথা কি বলা যেতে পারে যে ইউনূস সরকারের একেবারে পতন, সেটা কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখুন, পতনটা তো সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণায় পতন হয় না। পতন হবে আর্মি কি সিদ্ধান্ত নেয়। আর্মির এজেন্ডা যদি উনি ফুলফিল করতে পারেন, ওনার তো পতন হবার কথা নয়, তাই না? আর্মি যদি মনে করে যে হ্যাঁ সংখ্যালঘু নিধন হচ্ছে, হোক, ঠিক আছে, তাহলে উনি চলবেন। সুতরাং যে সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা, যেটা এইভাবে আমরা দেখতে পাচ্ছি, আজকে রিক্সা ইউনিয়ন, কালকে অন্য ইউনিয়ন যদি পথে নামলে তারপরে ও একজন সংবেদনশীল রাজনীতিবিদ বলবেন আমি পারছি না, চলে যাব, এরা কেউই সংবেদনশীল নয়। এরা নানানভাবে স্বার্থের তাগিদে যেখানে বসে আছে, স্বার্থের কোনো সংঘাত ঘটলে যে সমস্ত এজেন্সি তারা বাংলাদেশের ক্ষমতা নির্ধারণ করে, তাদের সঙ্গে কোথাও স্বার্থের সংঘাত ঘটলেই ওনার পতন হবে, নচেত সহজে হবে না। এবং এখান থেকে দাঁড়িয়েই বিকল্প পথ বা বাংলাদেশ কোন পথে হাঁটবে সেটা তো অবশ্যই সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিন্তু শর্মিষ্ঠা, দেখো, একের পর এক পালা পরিবর্তন হয়েছে। 5 তারিখ শেখ হাসিনা তিনি তার দেশ ছেড়েছেন, তারপর 8 তারিখ নাগাদ অন্তর্বর্তী সরকার তারা ক্ষমতায় এসেছে এবং 17ই নভেম্বর যার 100 দিন পার হয়ে গিয়েছে। কিন্তু এই 100টা দিন অতিক্রান্ত হওয়ার পর বাংলাদেশ কি পেল? ইউনূস করলেন কি? একদমই তাই, এই প্রশ্নগুলোই যেন বারংবার সামনে আসছে।